শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণার রাজনৈতিক স্ট্যান্ডবাজি বললেন চিফ প্রসিকিউটর। জানাবো জাতিসংঘকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি, যা জানা গেল। বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রী তহবিল থেকে 20 কোটি টাকা বরাদ্দ সংসদে, বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো সংসদ 2 চাকার যান এক চাকায় পিন মারলে অন্যটি অচল হয়ে যাবে, বললেন বিরোধী দলীয় নেতা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণার রাজনৈতিক স্ট্যান্ডবাজি বললেন চিফ প্রসিকিউটর। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণাকে রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান তাহলে সাহসের সঙ্গে ফিরে এসে জুলাই হত্যাযজ্ঞের মামলার বিচার মোকাবেলা করা উচিত। চিফ প্রসিকিউটর বলেন, আমরাও চাই শেখ হাসিনা দেশে আসুক এবং নিজের মামলা নিজেই লড়ুক। তার দেশে ফিরতে চাওয়ার ঘোষণার রাজনৈতিক স্ট্যান্ডবাজি সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবেলা করুন। এই সময় তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চলমান কার্যক্রম সম্পর্কে জানান। বর্তমান ট্রাইব্যুনালে মোট 24টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া জুলাই হত্যাযজ্ঞ সংক্রান্ত শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিক সহ 10টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। সেগুলো যাচাই বাছাই শেষে দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। উল্লেখ্য, রোববার ভারতীয় একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরে দেশে ফেরার ইচ্ছার কথা জানান। 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি বিশেষ হেলিকপ্টারে ভারতে যান এবং এরপর থেকে সেখানে অবস্থান করছেন। জাতিসংঘকে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি, যা জানা গেল। জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 1400 মানুষের নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়। তবে এই সংখ্যাকে ভিত্তিহীন ও অত্যন্ত ভুল দাবি করে তা নিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের আইনজীবী স্টিভেন পাউলস কেসের মাধ্যমে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের কাছে একটি চিঠি পাঠিয়েছেন শেখ হাসিনা। গত 28 মে পাঠানো ওই চিঠিতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে প্রকাশিত নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়। চিঠিতে দাবি করা হয়েছে, 2025 সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে 1400 নিহতের যে তথ্য দেওয়া হয়েছে তা বিভ্রান্তিকর। শেখ হাসিনার পক্ষের আইনজীবীর ভাষ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের 2025 সালের 15 জানুয়ারি সরকারি গ্যাজেটে নিহতের সংখ্যা 834 জন উল্লেখ করা হয়েছিল, যা জাতিসংঘের প্রতিবেদনের তুলনায় অনেক কম। একই সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নিহতের সংখ্যা প্রায় 650 বলা হয়েছিল বলে চিঠিতে উল্লেখ করা হয়। তবে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখিত চিঠির সততা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যদিও সংবাদ মাধ্যমটি দাবি করেছে তারা চিঠি সংগ্রহ যাচাই করেছে। প্রতিবেদনে আরো বলা হয়, আওয়ামী লীগ শুরু থেকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের তথ্য নিয়ে প্রশ্ন তুলে আসছে। তবে এই ধরনের চিঠিকে জাতিসংঘ কতটা গুরুত্ব দিতে পারে কিংবা তা কতটা গ্রহণযোগ্য হবে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি এনডিটিভি। স্টিভেন পাউলস কেসি ও তার চেম্বার এর আগেও বাংলাদেশের 2024 পরবর্তী সহিংসতা, গ্রেফতার ও রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং জাতিসংঘে আবেদন করেছিল। বিষয়টি আওয়ামী লীগের আন্তর্জাতিক অবস্থান তুলে ধরার প্রচেষ্টা হিসেবে আলোচনায় আসে, পাশাপাশি সমালোচনার মুখেও পড়ে। শেখ হাসিনার আইনি দলের অভিযোগ, নিহতের সংখ্যা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করা হয়েছে। চিঠিতে দাবি করা হয়, শেখ হাসিনাকে গণহত্যাকারী হিসেবে উপস্থাপনের জন্য এই সংখ্যাকে বড় করে দেখানো হয়েছে, যা সরকার বিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। একই সঙ্গে জাতিসংঘের তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আইনজীবী স্টিভেন পাউলস দাবি করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে পরিচালিত তদন্ত পুরোপুরি নিরপেক্ষ হওয়া নিয়ে সংশয় রয়েছে। চিঠিতে ডক্টর ইউনূসের একটি পুরনো বক্তব্য উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি আন্দোলনকে সুশৃঙ্খল ও পরিকল্পিত বলে বর্ণনা করেছিলেন। প্রসঙ্গত, 2024 সালের আগস্টে ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে চলে যান। পরে 2025 সালের নভেম্বরে বাংলাদেশের একটি অভ্যন্তরীণ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়। তবে শুরু থেকেই শেখ হাসিনার আইনজীবীরা এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছেন। চিঠির শেষাংশে জাতিসংঘকে নিহতের সংখ্যা সংক্রান্ত তথ্যের সংশোধনী নিয়ে প্রকাশ্যে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত OHCHR এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রী তহবিল থেকে 20 কোটি টাকা বরাদ্দ সংসদে বললেন মির্জা ফখরুল। বিরোধী দলীয় সংসদ সদস্যদের আসনগুলোতে মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে প্রায় 20 কোটি টাকা মঞ্জুরি বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বরাদ্দ সিটি কর্পোরেশনের আওতায় থাকা বিরোধী দলীয় সদস্যদের আসনের জন্য রাখা হয়নি বলেও জানান তিনি, তবে পরে সেখানেও দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। সোমবার জাতীয় সংসদে 300 বিধিতে দেওয়া বক্তব্যে এইসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে আমাদের বিরোধী দলীয় সংসদ সদস্যের আসনগুলোতে সিটি কর্পোরেশন বাদ দিয়ে প্রায় 20 কোটি টাকা মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন। পরে ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম মিলন দাঁড়িয়ে কিছু বলতে চান, কিন্তু স্পিকার তাকে ফ্লোর দেননি। পরে স্থানীয় সরকার মন্ত্রীকে ফ্লোর দেন স্পিকার। তখন মন্ত্রী বলেন, এটা জেলা পরিষদের পক্ষ থেকে সিটি কর্পোরেশনগুলোকে পরবর্তীতে দেওয়া হবে। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, 40 বছর আমিও এই সংসদে কাটিয়েছি, বিরোধী দলের সদস্য ছিলাম, একটি কানা করেও কোনোদিন পাইনি, 5 বার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি, এটুকুই পেয়েছি, প্রাপ্তি যোগে অন্য কিছু হয়নি। স্পিকারের আসনে বসার ভোলার সমস্যাগুলো তুলে ধরতে পারছেন না বলেও উল্লেখ করেন তিনি। এর আগে বিরোধী দলীয় নেতা ভোলার উন্নয়নের জন্য একাধিক প্রস্তাব করেন, যার জন্য হাফিজ উদ্দিন আহমেদ বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানান। সংসদ 2 চাকার যান, 1 চাকায় পিন মারলে অন্যটি অচল হয়ে যাবে বললেন বিরোধী দলীয় নেতা। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনায় আজ সমাপনী বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় তিনি বলেন, সংসদ মূলত 2টি চাকার উপর চলে, একটি সরকারি দল এবং অন্যটি বিরোধী দল। যে কোনো একটি চাকা অকেজো হয়ে গেলে পুরো যানবাহনটি অচল হয়ে পড়বে। তাই এই 2 চাকাকে সচল রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাকায় পিন বা প্যারেক মেরে ফুটো করার প্রবণতা বন্ধ করতে হবে। সোমবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নেন তিনি। বাজেটের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের চেয়ে গভীর রাজনৈতিক ও সামাজিক গুরুত্বের দিকে আলোকপাত করেন বিরোধী দলীয় নেতা। সংসদে কুচকুচ করে কাটার পর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর যে মানসিকতা, সে বিভাজনের যন্ত্রটি ফেলে দেওয়ার পরামর্শ দেন তিনি। তিনি স্পষ্ট করে বলেন, সরকারি দলের সব অভিপ্রায় বিরোধী দল চোখ বন্ধ করে মেনে নেন না। আবার সরকার ভালো কোনো উদ্যোগ নিলে বিরোধী দল কেবল বিরোধিতার খাতিরে তার বিরোধিতা করবে না। তিনি সরকারি দলকে বিরোধী পক্ষকে সম্মান করার এবং বিরোধী দলকে সরকারকে সঙ্গত কারণে সহযোগিতা করার মানসিকতা রাখার আহ্বান জানান। সংসদে নিজের নবীনত্বের কথা স্বীকার করে তিনি বলেন, নবীনরা প্রবীণদের কাছ থেকে ভালো কিছু শিখতে চায়, মন্দ কিছু নয়। অতীতে সংসদে দাঁড়িয়ে ব্যক্তিকে তোষামত করার জন্য গান, কবিতা ও স্বপ্নবিলাস করার যে সংস্কৃতি ছিল, তার তীব্র সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের ট্যাক্সের টাকা খরচ করে সংসদকে তোষামতের জায়গায় পরিণত করা উচিত নয়। এটি দায়িত্ব বুঝে নেওয়ার এবং দায়িত্ব পালন করার জায়গা। ব্যক্তিকে খুশি করতে গিয়ে অন্যকে আঘাত করার এবং চরিত্র হননের যে ব্যাড কালচার অতীতে ছিল, স্পিকারের মাধ্যমে তা পুরোপুরি বন্ধ করার জোর দাবি জানান তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।